যে কিছু ম্যাজিস্ট্রেট ছিল, তারা যখন দেখতো যে একটা লোককে পিটিয়ে টিটিয়ে আনা হয়েছে রিমান্ডে, দেখেই বোঝা যাচ্ছে দাঁত ভাঙা, মাথার মধ্যে ব্যান্ডেজ বা মানে আঘাতের চিহ্ন বা নির্যাতনের চিহ্ন একটা মানুষকে দেখলে বোঝা যায়, তারপর বিনা দ্বিধায় রিমান্ড দিত। এমনকি এরকম অভিযোগ আমি শুনেছি, আমি জানি না এটা কত বড় নির্মম মানুষ হলে করতে পারে একজন বিচারক, যে পুলিশের শেখানো মতো যখন 164 পড়ছে না, তখন সেই জাজ বিরক্ত হয়ে বলছে যে তাকে ঠিক মতো শিখায় তো নিয়ে আসো নাই, আবার নিয়ে যাও, উনি রিমান্ডে পাঠাচ্ছে। হয়েছে না এমনি? খুব কম হলেও তো হয়েছে, অন্তত 5% বা কাছাকাছি ধরনের বিচারকরা এরকম করেছে। আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা, থাকে মানুষ। মানুষ আমি যখন আমার দায়িত্ব গ্রহণ করি, তখন প্রথম দিন থেকে আমাদের মিনিস্ট্রিতে সবাইকে বলেছিলাম তোমাদের কি করার আছে করে ফেলো। অনেকগুলা কাজ হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করলাম তোমরা শুধুমাত্র তোমাদের গাড়ি আর পথ সৃজন এগুলি বলেই হাততালি দিয়েছ, তার চেয়ে অনেক বড় কাজ হয়েছে সংস্কারগুলো, আইনগত সংস্কারগুলো। এটা অনেক বড় কাজ। তা আমাদেরকে এই সংস্কারগুলো যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে সবচেয়ে বড় কাজটা হচ্ছে তোমাদেরকে এটা এই সংস্কারগুলোকে ভালোবাসতে হবে। আমরা অনেকগুলো কাজ করেছি, ইউ আর ওয়েল অ্যাওয়্যার দ্যাট, এটা মানে হ্যাজ অলরেডি বিন ডিসকাসড অর মেনশন, ভালো করে জানো। এবং এই সংস্কারগুলো আমার সবচেয়ে অবাক লাগতো আমি যখন দায়িত্ব নিতাম, যে মানে আই ট্রাই টু লার্ন ফ্রম মাই যারা জাজরা আছে, সবসময় আমি বলি যে আমি তাদের থেকে শেখার চেষ্টা করেছি। এবং আমার খুব অবাক লেগেছে এত এসেন্সিয়াল সংস্কার এটা কোনোদিন এর আগে কোনো গভর্নমেন্ট কেন করেনি। যাই হোক, আমার এটা নিজের কোনো কৃতিত্ব না, সবই আমার মিনিস্ট্রিতে যারা অফিসার আছে তাদের কৃতিত্ব। তারপর যারা ঢাকাতে আমাদের স্টেজে যারা আছে, স্থানীয় জাজ, তাদের সাথে কথা বলার সুযোগ হয়। আমরা অনেকগুলো পরিবর্তন সিআরপিসিতে করেছি, সিপিসিতে করেছি, ব্রিগেডে মামলা করেছি, নারী শিশু নির্যাতন দমন আদালতের ক্ষেত্রে করেছি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আমার জীবনে অন্যতম একটা বেদনার ব্যাপার ছিল। কারণ তোমরা অনেকে আমার স্টুডেন্ট, সুপ্রিম কোর্টে যারা জাজ আছে তারাও অনেকে আমার স্টুডেন্ট। আমার খুব দুঃখ লাগতো যে মানে কোয়ালিটি ওয়াইজ যখন দেখতাম যে উচ্চ আদালতে কোয়ালিটির চেয়ে দলের প্রতি আনুগত্য এই ভিতরে নিয়োগ হতো। আমি ক্লাস নেওয়ার সময় ফান করে বলতাম যে উচ্চ আদালতে নিয়োগের যোগ্যতা হচ্ছে মাত্র 2টা। একটা হচ্ছে 10 বছরের প্র্যাকটিস হাইকোর্টের বিচারক আইনজীবী হিসাবে অথবা নিম্ন আদালতে, আর সেকেন্ড যোগ্যতা হচ্ছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা। 10 বছর চোখ বন্ধ করে খালি বুঝাবি বলতে হবে, কোনো না কোনো আমাকে হাইকোর্টে যাওয়া যেতে পারে। এটা একটু ব্যঙ্গ করে বলতাম, তার কিছু ক্ষেত্রে রিয়ালিটি এরকম ছিল। তো এই আইনটা যখন করতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইন, ভালো লেগেছিল, একটা বড় কাজ হলো। আলটিমেটলি আমরা শুনেছি লাস্ট যারা নিয়োগ পেয়েছে উচ্চ আদালতে তাদের কোয়ালিটি ভালো, তাদের নিয়োগের কথা ভালো, সবকিছু ভালো। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওনার অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। উনি অত্যন্ত সংস্কার মনস্কারীয় মানুষ, সবসময় আমাদেরকে এনকারেজ করে। তোমাদের নিজস্ব সুযোগ সুবিধার ক্ষেত্রে খুব ছোট্ট একটা দাবি ছিল যে অ্যাসিস্ট্যান্ট জাজ বলে কেমন হীনমন্য ফিল করি, মানে এইটুকু ডিটেইল পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। তারপরে বিচারিক পদ সৃজন এটা উচ্চ আদালতের হাতে চলে গেছে। বদলি আর পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকবে। অতীতে সুস্পষ্ট নীতিমালা না থাকার কারণে অনেকে ভিক্টিমাইজড হয়েছে। আশা করি সুস্পষ্ট নীতিমালা থাকার কারণে ভিক্টিমাইজেশন কিছুটা হলেও কমে যাবে। মেটেরিয়াল আরো কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে বিল্ডিং এর যে কনসেপ্টটা, আমি খুবই বিরোধী। তোমরা একটু ইনোভেটিভ হও। এখানে আসতে বোধ হয় মানে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আমাকে আসতে, আমার বাচ্চারা স্কুল পড়ে এখানে, এবারে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, মাঝে মাঝে 2 ঘন্টাও লাগতো। এরকম একদম প্রচন্ড কনজেস্টেড এরিয়াতে, ট্রাফিক কনজেস্টেড এরিয়াতে কেন বিল্ডিং বানানো? সেল দিস ফান্ড, পুরো জায়গা বিক্রি করে সুন্দর জায়গায় যাও। তোমরা নতুন ভাবে চিন্তা করো, এই পুরো জায়গা বিক্রি করে পূর্বাচল এরিয়া করো, ভালো জায়গাতে করো। এখানে করে কি করবা এটা একটু চিন্তা করো। ওটা কোনো কনসেপ্ট থাকলে আমি অবশ্যই হেল্প করবো, কিন্তু আমার মনে হয় এখানে করার থেকে বের হয়ে আসো। আর এখন একটু দুঃখের কথা বলি, আমি যখন তোমাকে অনেকে আমার ছাত্র বলতে পারি,
আমি যখন সিভিল সোসাইটির মেম্বার হিসাবে কথা বলতাম, মাঝে মাঝে অদ্ভুত সব ঘটনা শুনতাম, এখনো শুনি। এমনকি আজকে প্রথম আলোর প্রোগ্রামে শুনেছি যে কিছু ম্যাজিস্ট্রেট ছিল, তারা যখন দেখতো যে একটা লোককে পিটিয়ে আনা হয়েছে রিমান্ডে, দেখেই বোঝা যাচ্ছে দাঁত ভাঙা, মাথা মধ্যে ব্যান্ডেজ বা মানে আঘাতের চিহ্ন বা নির্যাতনের চিহ্ন একটা মানুষকে দেখতে বোঝা যায়, তারপর বিনা দ্বিধায় রিমান্ড দিত। এমনকি এরকম অভিযোগ আমি শুনেছি। আমি জানি না এটা কত বড় নির্মম মানুষ হলে করতে পারে একজন বিচারক, যে পুলিশের শেখানোর মতো যখন 164 পড়ছে না, তখন সেই জাজ বিরক্ত হয়ে বলছে যে তাকে ঠিক মতো শিখায় তো নিয়ে আসো নাই, আবার নিয়ে যাও, পুলিশ রিমান্ডে পাঠাচ্ছে। হয়েছে না এমনি? খুব কম হলেও তো হয়েছে। অন্তত 5% বা কাছাকাছি ধরনের বিচারকরা এরকম করেছে। আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা, থাকে মানুষ। আমি একটা কথা বলি, আল্লাহর কাজ তোমরা এই দুনিয়াতে করো, আল্লাহর কাজ। আল্লাহ বিচার করবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বড় পরিচয় আমি সবসময় জানি, আল্লাহ বিচার করবে। তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করো, ধর্মকে বিশ্বাস করো, হাউ ক্যান ইউ ডু ইট? আমি ওই 5% সম্পর্কে বলছি, 95% সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন ধরে নিলাম। কি করতো? আমি তোমাদের অনেক গল্প জানি। সরকারি দলের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে সরকারি দলের ইচ্ছা মতো নির্দেশ পালন করেনি, কি শাস্তি হয়েছে? জাস্ট একটা দুর্গম জায়গায় বদলি করে দিয়েছে, মেরে ফেলেছে। দুর্গম জায়গায় বদলি হলে সমস্যা কি? এটার কারণে যদি অনেকগুলা মানুষ নির্যাতনের থেকে বাঁচে, তোমার কাছে চয়েস দুইটা, তোমাকে খাগড়াছড়ি বা নীলফামারী পাঠায় দিই, বেতনও কমবে না, সুযোগ সুবিধা কিছুই কমবে না। আর হচ্ছে এটার বদলে অনেকগুলো লোক নির্যাতিত হবে। What should you do? যারা পটেনশিয়াল এরকম 5% আছো, হয়তো চিন্তা করছো সামনে বিএনপি গভর্নমেন্ট আসবে বা জামাত গভর্নমেন্ট আসবে, এরকম একটা দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি, বড় বড় পরিস্থিতি যাবো, খবরদার এটা করো না। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে বাকি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। এটা আমি আমার স্থির বিশ্বাস থেকে বললাম, এই প্রত্যাশা থেকে যে আমি এই জায়গা থেকে তোমাদের যা যা চাওয়ার ছিল, আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাদের নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছি, আর অনেক কিছু করেছি, আমি বলবো না। আমার কাছে একটাই প্রত্যাশা থাকবে, আর কয়েক মাস থাকবো, তোমরা বিচারকের পদে থেকে অন্যায় করো না প্লিজ। বিশেষ করে মানে গরিব অসহায় মানুষের বিরুদ্ধে অন্যায় করো না। এটা একটা সময় তোমাদের সবাই বয়স হবে, মৃত্যুর চিন্তা আসবে, নিজেকেই ক্ষমা করতে পারবো না। আমি আশা করি এই সংস্কার, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের মানসিকতা, মাইন্ডসেট। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী রেলেভেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ। আমি আশা করি, বিশ্বাস করি, এখন তার ফ্যাসিস্ট এমন নাই। বাংলাদেশে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, কিন্তু এত বড় বড় ফ্যাসিস্ট আসবে বলে আমার মনে হয় না। কাজে ভবিষ্যতে হয়তো যে সরকারে আসুক, তুমি একটু বঞ্চনার শিকার হবা হয়তো, কিন্তু এটার বিনিময়ে যদি মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়াতে পারো, অনন্ত যে জীবন আছে সেখানে অনেক বড় রিওয়ার্ড পাওয়া হয়। এই তো ক্ষণিকের জীবন। আশা করি সেই প্রত্যাশা পূর্ণ হবে। সবাই ভালো থাকবা। অনেক ধন্যবাদ।